17 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। তথ্য অধ্যায়, পৃষ্ঠের সংখ্যা 99, প্রশ্ন সংখ্যা 20। একনায়কতন্ত্রের সংজ্ঞা দাও। একনায়কতন্ত্রের বিভিন্ন ধরন বা রূপ বিশ্লেষণ করো। একনায়কতন্ত্রের সংজ্ঞা। নিউম্যানের দেওয়া সংজ্ঞা অনুযায়ী দেশের সমগ্র প্রশাসন এক বা একাধিক ব্যক্তি দখল করে অপ্রতিহত স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করলে তাকে একনায়কতন্ত্র বলা হয়। অস্টিন রেনির মতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রশাসনের চূড়ান্ত ক্ষমতা এক বা একাধিক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে। ফোর্ডের অভিমত, পৃষ্ঠ সংখ্যা 100। ফোর্ডের অভিমত অনুসারে একনায়কতন্ত্র হল রাষ্ট্রপ্রধান কর্তৃক বিধি বহির্ভূত ক্ষমতার অধিগ্রহণ। Dictatorship is the assumption of extra legal authority by the head of the state. Ford, Dictatorship in the Modern World, page 27. বস্তুত যে শাসন ব্যবস্থার যাবতীয় সরকারি ক্ষমতা কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে থাকে তাকে একনায়কতন্ত্র আখ্যা দেওয়া হয়। একনায়কতন্ত্রে রাষ্ট্রনায়ক ব্যক্তিগত এবং মুষ্টিমেয় শ্রেণীর স্বার্থে শাসন ব্যবস্থা পরিচালনা করেন। সমস্ত বিরোধী দল বা বিরোধী মতামত ও শক্তিকে দমন করে রাষ্ট্রনায়ক অপ্রতিহত ক্ষমতার অধিকারী হন। ইতালিতে মুসোলিনি এবং জার্মানিতে হিটলারের শাসন ব্যবস্থা একনায়কতন্ত্রের বিশেষ উদাহরণ। বিভিন্ন প্রকারের একনায়কতন্ত্র। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রধানত তিনটি রূপ দেখা যায়। সেগুলো হলো 1 ব্যক্তিগত একনায়কতন্ত্র, 2 দলগত একনায়কতন্ত্র এবং 3 সামরিক একনায়কতন্ত্র। ব্যক্তিগত একনায়কতন্ত্র। সমগ্র দেশের শাসন ক্ষমতা একজন ব্যক্তি বা সামরিক নেতার হাতে সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত হলে তাকে ব্যক্তিগত একনায়কতন্ত্র বলা হয়। এই ধরনের শাসন ব্যবস্থায় ব্যক্তিগতভাবে একজন মানুষ সমস্ত ক্ষমতার অধিকারী হলেও তার পিছনে কোনো রাজনৈতিক দল বা সামরিক বাহিনীর সক্রিয় সমর্থন থাকে। রোমে জুলিয়াস সিজারের শাসন ব্যবস্থাকে ব্যক্তিগত একনায়কতন্ত্র বলে উল্লেখ করা হয়। এছাড়া যখন কোনো সেনানায়ক সেনাবাহিনীর সক্রিয় সমর্থনে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তখন তাকে সামরিক একনায়কতন্ত্র বলা হয়। সাধারণত কোনো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসন ক্ষমতা দখল করে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। পাকিস্তানের সেনানায়ক আইয়ুব খান, স্পেনের সেনানায়ক ফ্রাঙ্কো প্রমুখ এইভাবে সামরিক একনায়কতন্ত্রের পত্তন করেন। অনেক সময় আবার আইন অনুমোদিত পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা দখল করে স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। যেমন জার্মানিতে হিটলারের, ইতালিতে মুসোলিনি এবং ঘানায় নক্সুমানের একনায়কতন্ত্র প্রভৃতি। 2 দলগত একনায়কতন্ত্র। দেশের যাবতীয় রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি দলের হাতে যখন কেন্দ্রীভূত থাকে এবং সংশ্লিষ্ট দলটি ছাড়া অন্য সমস্ত দল অস্বীকৃত হয় তখন তাকে দলগত একনায়কতন্ত্র বলে। দলগত একনায়কতন্ত্রের মধ্যে আবার ব্যক্তিগত একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেখা যায়। যেমন নাৎসি পার্টির দলীয় একনায়কতন্ত্রের আড়ালে হিটলারের ব্যক্তিগত একনায়কতন্ত্র এবং ফ্যাসিস্ট দলের মুসোলিনির একনায়কতন্ত্র। জার্মানি ও ইতালিতে যথাক্রমে হিটলার ও মুসোলিনি ছিলেন দলনায়ক, সেজন্য তাদের শাসন ব্যবস্থাকে আবার দলগত একনায়কতন্ত্র বলা হয়। 3 সামরিক একনায়কতন্ত্র। যখন কোনো একজন সেনানায়ক বা কোনো সামরিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে সামরিক শাসন চালু করে তখন তাকে সামরিক একনায়কতন্ত্র বলা হয়। অনেক সময় সামরিক বাহিনী প্রচ্ছন্নভাবে আড়ালে থেকে অসামরিক সরকার গঠন করে তার মাধ্যমে সামরিক শাসন কায়েম করার চেষ্টা করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশের সামরিক একনায়কতন্ত্রের উদ্ভব ঘটতে দেখা গেছে। নাইজেরিয়া, মিশর, পাকিস্তান, আর্জেন্টিনা, স্পেন, চিলি, আলজেরিয়া, অ্যাঙ্গোলা প্রভৃতি দেশের কথা প্রসঙ্গে উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়। অনেক ক্ষেত্রে আবার সামরিক বাহিনীর সাময়িকভাবে ক্ষমতা দখলের পরে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিজের হাতে না রেখে কিছু ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দিয়েছে। এমন উদাহরণও রয়েছে। দৃষ্টান্ত হিসেবে ঘানা, গ্রিস, দক্ষিণ ভিয়েতনাম, মায়ানমার প্রভৃতি দেশের কথা বলা যায়। সামরিক একনায়কতন্ত্র প্রধানত মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া ও লাতিন আমেরিকার ঔপনিবেশিক দেশগুলিতে বেশি দেখা গেছে। সামরিক একনায়কতন্ত্র আসলে এক ধরনের স্বৈরাচারী শাসন ছাড়া কিছুই নয়, কারণ সামরিক একনায়কতন্ত্রে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না। সামরিক একনায়কের কোনো দায়বদ্ধতাও থাকে না, তিনি তার কাজের জন্য একমাত্র নিজের কাছে ছাড়া আর কারো কাছে দায়ী থাকেন না। প্রশ্ন 21। একনায়কতন্ত্রের গুণ, দোষ, বিচার। গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত শাসন ব্যবস্থা হল একনায়কতন্ত্রের গুণ ও দোষগুলি হচ্ছে নিম্নরূপ। 1 একনায়কতন্ত্রের গুণ। একনায়কতন্ত্রে যেসব গুণ বা সুবিধার কথা উল্লেখ করা হয় তার মধ্যে নিম্নলিখিত উল্লেখযোগ্য। 1 দলীয় প্রথা কুফল মুক্ত।
দলীয় প্রথা কুফল থেকে মুক্ত হওয়া একনায়কতান্ত্রিক ব্যবস্থায় শাসন কার্যের শৃঙ্খলা এবং উৎকর্ষ বৃদ্ধি পায়। একনায়ক নিজের দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে প্রশাসন পরিচালনা করতে পারেন। একনায়কতান্ত্রিক রাষ্ট্রে দলীয় সংঘর্ষ, দল ব্যবস্থার জন্য অর্থের অপচয়, রাজনীতিতে অযোগ্য ব্যক্তির উত্থান ইত্যাদি কিছুই হয় না। দলীয় আনুকূল্য বিতরণ প্রথা একনায়কতন্ত্রে না থাকা যোগ্য ব্যক্তিরা সমাদর পান। 2. সরকারের স্থায়িত্ব। একনায়কতান্ত্রিক ব্যবস্থা সরকারের স্থায়িত্ব বজায় রাখার পক্ষে অনুকূল। জনমতের পরিবর্তনের কারণে ঘন ঘন সরকার পরিবর্তনের ঘটনা এখানে ঘটতে দেখা যায় না, ফলে সরকারি নীতি ও পরিকল্পনা রূপায়ণের সমস্যা দেখা যায় না। 3. জরুরি অবস্থার উপযোগী তো বহিরাক্রমণ। 2. সরকারের স্থায়িত্ব। একনায়কতান্ত্রিক ব্যবস্থা সরকারের স্থায়িত্ব বজায় রাখার পক্ষে অনুকূল। জনমতের পরিবর্তনের কারণে ঘন ঘন সরকার পরিবর্তনের ঘটনা এখানে ঘটতে দেখা যায় না, ফলে সরকারি নীতি ও পরিকল্পনা রূপায়ণের সমস্যা দেখা যায় না। 3. জরুরি অবস্থার উপযোগী। যুদ্ধ, বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মতো গুরুতর জরুরি পরিস্থিতি সন্তোষজনক দ্রুত সমাধান একমাত্র একনায়কতন্ত্রেই সম্ভব। এখানে একজন মাত্র ব্যক্তি অর্থাৎ একনায়কতন্ত্রের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়ার সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র দেরি হয় না। পৃষ্ঠ সংখ্যা 101। 4. জাতীয় সংহতি ও দেশপ্রেমের পক্ষে অনুকূল। একনায়কতন্ত্রে এক জাতি, এক রাষ্ট্র, এক নায়ক থাকা এক ধরনের জাতিগত শ্রেষ্ঠত্বের নীতি প্রতিফলিত হয়, যা জাতীয় সংহতিকে সুদৃঢ় করে। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলার জার্মান জাতিকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। 5. স্বচ্ছ ও সুদক্ষ প্রশাসনের উপস্থিতি। আইনশৃঙ্খলা ব্যবস্থা কঠোর হওয়ায় একনায়কতন্ত্রে প্রশাসনিক দুর্নীতির কোনো আশঙ্কা থাকে না। তাছাড়া একনায়ক নিজে দক্ষ ও সুযোগ্য হলে এবং তার পছন্দ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের প্রশাসনের উচ্চ স্তরে নিয়োগ করলে সুদক্ষ প্রশাসনের ব্যবস্থা গড়ে উঠতে পারে। 6. দ্রুত কর্মসূচি রূপায়ণ সম্ভব। একনায়কতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু সমগ্র দেশের শাসন সংক্রান্ত নীতি নির্ধারণ ও রূপায়ণের ভার একজন মাত্র ব্যক্তির হাতে ন্যস্ত থাকে, তাই সরকারি কর্মসূচি দ্রুত রূপায়ণ এখানে সম্ভব হয়। 7. দ্রুত আইন প্রণয়ন সম্ভব। একনায়কতন্ত্রে আইন প্রণয়নের ব্যাপারে যাবতীয় জটিলতা এড়ানো যায়। কোনো জটিল পদ্ধতি অনুযায়ী এখানে অবলম্বন করতে হয় না। একনায়কের ইচ্ছা অনুযায়ী অতি দ্রুত দেশের কল্যাণে আইন প্রণীত হয়। শুধু আইন প্রণয়নের ব্যাপারে নয়, আইন কার্যকরী করার ব্যাপারে সুদৃঢ় একনায়কতান্ত্রিক প্রশাসন অনেক বেশি উপযোগী হয়ে ওঠে। 8. অর্থের অপচয় রোধ সম্ভব। একনায়কতন্ত্রে ঘন ঘন নির্বাচনের প্রয়োজন হয় না বলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হয় না। আইন প্রণয়ন থেকে শুরু করে আরো অন্যান্য ক্ষেত্রে জটিলতার কোনো অস্তিত্ব না থাকায় সরকারি অর্থের অপচয় হওয়ারও আশঙ্কা থাকে না। 2. একনায়কতন্ত্রের দোষ। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার কিছু অসুবিধা বা ত্রুটি রয়েছে। সংক্ষেপে সেগুলো এইরকম: ন্যায় ও সত্যের বিরোধী। একনায়কতন্ত্রের প্রধান ত্রুটি হলো এই ধরনের শাসন ব্যবস্থা ন্যায় ও সত্যের বিরোধী। জনগণের মতামতের উপরে স্বৈরাচারী একনায়কের মতামত চাপিয়ে দেওয়া হয় বলে এখানে ন্যায় বা সত্যের প্রতিষ্ঠা ঘটে না। 2. ব্যক্তি স্বাধীনতার বিরোধী। একনায়কতন্ত্রের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কোন রকম সমালোচনা কঠোরভাবে নিষিদ্ধ থাকে। নাগরিকরা স্বাধীন মত প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত হয় বলে এখানে স্বাধীন ব্যক্তিসত্তার অপমৃত্যু হয়। 3. স্বায়ত্তশাসনের অন্তরায়। একনায়কতন্ত্রে জনগণের স্বশাসনের কোন রকম সুযোগ নেই। শাসন ব্যবস্থায় সর্বস্তরে একনায়কের প্রাধান্য প্রবলভাবে বজায় থাকে। এর ফলে এখানে কোনোভাবেই জনগণের পক্ষে শাসন কাজে অংশগ্রহণ করা সম্ভব হয় না। 4. ব্যক্তিসত্তার বিরোধী। একনায়কতন্ত্রে ব্যক্তির চেয়ে রাষ্ট্রকে বড় করে দেখা হয়, যার ফলে রাষ্ট্রীয় যুপকাষ্ঠে ব্যক্তিসত্তার বলিদান ঘটে। 5. যুদ্ধবাদে পৃষ্ঠপোষক। একনায়কতন্ত্রে জনগণের সম্মতির পরিবর্তে নায়কের পশুবল শ্রেষ্ঠত্ব লাভ করে। এর ফলে উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি হয়, যা পরোক্ষভাবে যুদ্ধবাদে রূপান্তরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারের জার্মানি এর একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। 6. নৈরাজ্য সৃষ্টিকারী। একনায়কতন্ত্রে সবসময় নৈরাজ্যের প্রবল আশঙ্কা থাকে। সমস্ত ক্ষেত্রে জনগণ বঞ্চনার শিকার হয় বলে এই ধরনের শাসন ব্যবস্থায় জনবিক্ষোভ পুঞ্জীভূত হয়। এই পুঞ্জীভূত ক্ষোভ পরবর্তী সময়ে দেশে অস্থিরতা সৃষ্টি করে। 7. রাজনৈতিক চেতনা বিকাশের পরিপন্থী। জাতীয় জীবনের সমস্যাগুলি নিয়ে এখানে কোন রকম খোলাখুলি আলাপ আলোচনা বা ভাব বিনিময়ের সুযোগ না থাকায় জনগণের মধ্যে বিন্দুমাত্র রাজনৈতিক শিক্ষা ও চেতনার বিকাশ ঘটে না। 8. সন্ত্রাস সৃষ্টিকারী। একনায়কতন্ত্রে রাষ্ট্র ক্ষমতা দখল করা এবং রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার ব্যাপারে পশুবল একমাত্র পদ্ধতি রূপে স্বীকৃত হয়। পুলিশ, মিলিটারি, গুপ্তচর বাহিনীর সাহায্যে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে একনায়ক তার স্বৈরাচারী শাসনকে বজায় রাখেন। এজন্য কারাদণ্ড, নির্বাসন, গুপ্ত হত্যার আশ্রয়ও নেওয়া হয়। 9. মানবতার অভিশাপ।
একনায়কতন্ত্রকে মানবতার অভিশাপ বলে মনে করা হয়। এখানে মানবিক অধিকার বলে কিছুই থাকে না। একনায়কতা স্বৈরাচারী শাসনের মাধ্যমে মানবতাকে পদদলিত করে। উপসংহার: একনায়কতন্ত্র সম্পূর্ণভাবে একটি জনবিরোধী শাসন ব্যবস্থা। এই ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতা বিরোধী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একনায়কতন্ত্রকে কোনোভাবেই কাম্য শাসন ব্যবস্থা বলে অভিহিত করা যায় না। প্রশ্ন সংখ্যা 22। গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্দেশ করো, অথবা সরকারের রূপ হিসেবে গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে তুলনা করো। গণতন্ত্র একনায়কতন্ত্রের পার্থক্য: রাজনৈতিক আদর্শ হিসেবে গণতন্ত্র একনায়কতন্ত্র দুটি বিপরীতধর্মী আদর্শ। এই কারণে গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে মৌলিক প্রভেদ রয়েছে। পার্থক্যের বিষয়: গণতন্ত্র একনায়কতন্ত্র। 1. তত্ত্বের উৎস: ব্রিটিশ উদারনৈতিক মানবতাবাদী ও হিতবাদী দর্শন হল গণতন্ত্রের তত্ত্বগত উৎস। জার্মান আদর্শবাদী দার্শনিক হেগেলের চরম রাষ্ট্রবাদী দর্শন হল একনায়কতন্ত্রের প্রধান উৎস। পৃষ্ঠ সংখ্যা 102। পার্থক্যের বিষয়: 2. সার্বভৌমত্বের অবস্থান: গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত। একনায়কতন্ত্রে জনগণের মতামতের কোনো মূল্য নেই। একনায়কতান্ত্রিক রাষ্ট্রের সর্বসময় সার্বভৌম ক্ষমতা একনায়কের হাতে ন্যস্ত থাকে। 3. ব্যক্তি ও রাষ্ট্রের গুরুত্ব: গণতন্ত্রে জনসাধারণের কল্যাণের জন্য রাষ্ট্রের সৃষ্টি বলে মনে করা হয়। এক কথায় গণতন্ত্রে রাষ্ট্র ব্যক্তির জন্য। একনায়কতন্ত্রে রাষ্ট্রের গুরুত্ব সর্বাধিক। বস্তুত একনায়কতন্ত্রে রাষ্ট্রশক্তির যুপকাষ্ঠে স্বাধীন ব্যক্তিসত্তা বলিদান ঘটে। একনায়কতন্ত্রে ব্যক্তি রাষ্ট্রের জন্য। 4. শাসন ব্যবস্থার প্রকৃতি: গণতান্ত্রিক শাসনকে জনগণের শাসন বলে অভিহিত করা হয়। একনায়কতান্ত্রিক শাসন হল সর্বময় কর্তৃত্বের অধিকারী একজন ব্যক্তি বা একটি বিশেষ দল বা একটি বিশেষ শ্রেণীর শাসন। 5. শাসন ক্ষমতার ভিত্তি: গণতন্ত্রের ভিত্তি হল শাসিতের সম্মতি। গণতন্ত্রে শাসকগণ জনগণের দ্বারা নির্বাচিত হন এবং জনমত অনুসারে শাসন পরিচালনা করেন। একনায়কতন্ত্রের ভিত্তি হল পশুশক্তি। একনায়ক জনগণের নির্বাচিত প্রতিনিধি নন, তিনি বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা অধিকার করেন এবং বজায় রাখেন। নায়কের ইচ্ছা একনায়কতন্ত্রের চূড়ান্ত। 6. স্বায়ত্তশাসন: স্বায়ত্তশাসন গণতন্ত্রের মূলনীতি। গণতন্ত্রে জনগণ স্বায়ত্তশাসনের মাধ্যমে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ পায়। একনায়কতন্ত্রে স্বায়ত্তশাসন সম্পূর্ণরূপে উপেক্ষিত। 7. ব্যক্তি স্বাধীনতা: গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা একটি প্রধান স্বীকৃত উপাদান। একনায়কতন্ত্রে ব্যক্তি স্বাধীনতাকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হয় না। একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতার আমূল বিরোধী। 8. দলগত অস্তিত্ব: গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতা আসীন সরকারি দলের পাশাপাশি বিরোধী দলগুলির সমমর্যাদা পেয়ে থাকে। সরকারের কাজকর্মে ভুল ত্রুটি সম্বন্ধে বিরোধী দল প্রকাশ্যে সমালোচনা করার অধিকার লাভ করে। একনায়কতন্ত্রে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা আসীন দল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব স্বীকৃত হয় না। 9. বিশ্বশান্তি: রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতন্ত্র প্রকৃত জাতীয়তাবাদের পৃষ্ঠপোষক এবং বিশ্বশান্তির আদর্শে বিশ্বাসী। একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয়, যা বিশ্বশান্তির পরিপন্থী। 10. জরুরি অবস্থা: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাংবিধানিক রীতিনীতি এবং নিয়মকানুন মেনে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বলে অহেতুক বিলম্বের সৃষ্টি হয়, তাই এই ব্যবস্থায় জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। একনায়কতন্ত্রে একনায়কের মতামতই চূড়ান্ত, তাই এই ধরনের শাসন ব্যবস্থায় জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। 11. বিপ্লবের সম্ভাবনা: গণতন্ত্রে জনগণ নিজেরাই প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নেয় বলে এখানে বিপ্লবের কোনো সম্ভাবনা থাকে না। গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সরকার গঠন করা সম্ভব। একনায়কতন্ত্রে স্বৈরাচারী একনায়ককে উৎখাত করতে চাওয়া হলে বিপ্লব ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। স্থায়িত্ব: গণতান্ত্রিক সরকার জনগণের মতামতের উপর নির্ভরশীল। এই জনমত সদা পরিবর্তনশীল, তাই সরকারেরও ঘন ঘন পরিবর্তন ঘটে। একনায়কতন্ত্রে একদলীয় শাসনের অধীনে রাষ্ট্র ব্যবস্থা অনেক মজবুত ও স্থিতিশীল থাকে বলে মনে করা হয়। 13. উপযোগিতা: গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের দ্বারা পরোক্ষভাবে পরিচালিত হওয়ার ফলে তা ক্ষুদ্র বৃহৎ সর্বস্তরের রাষ্ট্রের পক্ষে উপযুক্ত বলে বিবেচিত হয়। অনেকে মনে করেন একনায়কতন্ত্রে বৃহৎ রাষ্ট্রের পক্ষে একেবারে অনুপযুক্ত। একটি বৃহৎ রাষ্ট্রের সমগ্র প্রশাসন এক বা একাধিক ব্যক্তির দ্বারা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়া সম্ভব নয়। পৃষ্ঠ সংখ্যা 103। 14. সাম্য নীতি রূপায়ণ: গণতন্ত্রের সাম্য ও স্বাধীনতা নীতির বাস্তবায়ন সম্ভব হয় বলে এই ধরনের শাসন ব্যবস্থায় স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের মধ্যে কোন রকম বৈষম্য করা হয় না। একনায়কতন্ত্রে সর্বস্তরে বৈষম্য প্রকট। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে বিনা প্রতিবাদে স্বৈরাচারী শাসন মেনে নিতে বাধ্য হয়। উপসংহার: উপরিউক্ত বিশ্লেষণের শেষে একথা নির্দ্বিধায় বলা যায় যে গণতন্ত্র নিঃসন্দেহে একনায়কতন্ত্র অপেক্ষা উৎকৃষ্ট এবং অধিকতর গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা। প্রশ্ন সংখ্যা 23।
গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি ভারতে আছে কি আলোচনা করো। ভারতে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। সংবিধানের প্রস্তাবনায় ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত। সংবিধান অনুসারে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই ভারত রাষ্ট্র পরিচালিত হয়। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভা পরোক্ষভাবে জনগণের কাছে দায়বদ্ধ। এছাড়া মৌলিক অধিকার নির্দেশমূলক নীতির উল্লেখ, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, বহুদলীয় ব্যবস্থার অস্তিত্ব ভারতকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের স্বীকৃতি দিয়েছে। তবুও সমালোচকরা মনে করেন গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় শর্ত ভারতে নেই। তাদের যুক্তিগুলি হলো: ১. সর্বজনীন শিক্ষার অভাব। ভারতে সর্বজনীন শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেনি, অথচ ভোটাধিকারের সার্থক প্রয়োগের জন্য যথার্থ শিক্ষার প্রসারের প্রয়োজন। ২. অর্থনৈতিক বৈষম্য। ভারতে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়নি। লর্ড জর্জ বলেছেন, গণতন্ত্র যদি মানুষের অন্নবস্ত্র ব্যবস্থা করতে না পারে তাহলে সে গণতন্ত্র টিকে থাকতে পারে না। ৩. যোগ্য উপযুক্ত রাষ্ট্রনেতার অভাব। ভারতের ন্যায় নীতিনিষ্ঠ বিচক্ষণ আদর্শবাদী রাষ্ট্রনেতার অভাব রয়েছে। জনপ্রতিনিধিদের মধ্যে স্বজনপ্রসূন দুর্নীতি লক্ষ্য করা যায়। ৪. শক্তিশালী বিরোধী দলের অভাব। ভারতে বিরোধী দলগুলির সংখ্যায় বেশি এবং তাদের আদর্শ ও কর্মসূচির মধ্যে ব্যবধানও প্রচুর, ফলে একটি শক্তিশালী বিরোধী দলের অভাব রয়েছে। ৫. জনমতের হতাশাজনক ভূমিকা। ভারতে সুস্থ, সবল, সুচিন্তিত, সচেতন জনমতের অভাব দেখা যায়। জনমত সৃষ্টির বাহনগুলির দায়িত্বশীল ভূমিকার অভাব দেখা যায়। ৬. দুর্নীতির অস্তিত্ব। ভারতের উচ্চস্তরে ব্যাপক দুর্নীতি গণতন্ত্রের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ৭. ঐক্য ও সংহতির অভাব। ভারতে আঞ্চলিকতা, প্রাদেশিকতা, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা বৃদ্ধি পাচ্ছে, ফলে জাতীয় ক্ষেত্রে ঐক্য ও সংহতির অভাব দেখা যাচ্ছে। ৮. জনপ্রতিনিধিদের অশোভন ভূমিকা। রাজনৈতিক নেতা এমনকি জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সম্মান প্রদর্শনের অভাব, পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, অশোভন উক্তি গণতন্ত্রের সাফল্যের অন্তরায়। ৯. নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতি। নির্বাচনে অর্থবল, পেশিশক্তি ক্রমবর্ধমান প্রয়োগ ও নানান দুর্নীতি গণতন্ত্রের পথে বাধাস্বরূপ হয়ে উঠেছে। উপসংহার: গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজনীয় অনেক শর্ত ভারতে নেই, তবুও ভারতে গণতন্ত্র ব্যর্থ হয়েছে বলে ঠিক নয়। ভারতের জনগণ দরিদ্র অশিক্ষিত হলেও রাজনৈতিক চেতনাহীন নয়। ভারতে গণতন্ত্র এখনো চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসর হয়ে চলেছে, একথা বলা চলে। প্রশ্নের সংখ্যা ২৪। গণতন্ত্র কাকে বলে? বিভিন্ন রূপগুলি আলোচনা করো। গণতন্ত্রের অর্থ। প্রাচীন গ্রিসের খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ ঘটে। ডিমস এবং ক্রেটিয়া এই দুটি গ্রিক শব্দ নিয়ে ডেমোক্রেসি শব্দের উদ্ভব হয়। ডিমস শব্দটির অর্থ হল জনগণ, আর ক্রেটিয়া শব্দটির অর্থ হল কর্তৃত্ব বা শাসন। এক কথায় গণতন্ত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল জনগণের শাসন। সাধারণভাবে গণতন্ত্র শব্দটি সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থে ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এমন এক আদর্শ সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা লাভ করে। বার্নস গণতন্ত্রকে এমন এক আদর্শ সমাজ ব্যবস্থার উপর অভিহিত করেছেন যেখানে সবাই সমান না হলেও সমমর্যাদার অধিকারী, প্রতিটি মানুষের সমাজের অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অঙ্গ। অন্যদিকে সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে বোঝায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকার বলতে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। প্রাচীন গ্রিসে ক্ষুদ্র নগররাষ্ট্রগুলিতে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত ছিল। আধুনিককালে রাষ্ট্রের পরিধি ও জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বদলে পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রকে নিছক একটি আদর্শ বা তত্ত্ব হিসেবে রাখতে চাননি, তারা গণতন্ত্র বলতে জীবনধারাকে বুঝিয়েছেন। মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে সমাজ ব্যবস্থা ধনবৈষম্য বিরাজ করছে, সেখানে কখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে পারে না। ল্যাস্কির বক্তব্য হল অর্থনৈতিক গণতন্ত্র ব্যতীত রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। পৃষ্ঠের সংখ্যা ১০৪। গণতন্ত্রের বিভিন্ন রূপ। এটি বিভাগ গয়ের ১৭ নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্নের সংখ্যা ২৫। জন অস্টিনের মতে আইন বলতে কি বোঝায়? আইনের উৎসগুলি বিশ্লেষণ করো। জন অস্টিনের মতে আইনের সংজ্ঞা দিতে গিয়ে জন অস্টিন বলেছেন যে আইন হলো নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাষ্ট্রনৈতিক কর্তৃত্বের আদেশ। অস্টিন আইনকে সার্বভৌমের আদেশ হিসেবে ব্যাখ্যা করেছেন। তার ভাষায়, ল ইজ দ্য কমান্ড অফ দ্য পলিটিক্যাল সুপেরিয়র। আইনের উৎস। বাস্তব দিক থেকে সার্বভৌম শক্তির অনুমোদনকে আইনের একমাত্র উৎস বলে অভিহিত করা হলো। আইনের উৎস হিসেবে আর্থসামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞানীরা আইনের যেসব উৎসকে মুখ্য বলে বর্ণনা করেছেন সেগুলি হলো: ১. প্রথা। আইনের সবচেয়ে প্রাচীন উৎস হলো প্রথা। প্রথা হচ্ছে সমাজ জীবন থেকে সৃষ্ট সেই সব নিয়মকানুন যা ব্যক্তির বা সমষ্টির আচরণকে নিয়ন্ত্রণ করে। প্রাচীন সমাজে প্রথার সাহায্যে দ্বন্দ্বের মীমাংসা করা হতো। কালক্রমে এইসব প্রথা রাষ্ট্র কর্তৃক
স্বীকৃত ও বিধিবদ্ধ হয় এবং আইনের মর্যাদা লাভ করে। বাস্তবে কোনো রাষ্ট্রই প্রথাকে উপেক্ষা করে আইন প্রণয়ন করতে পারে না। আধুনিক কালে অনেক রাষ্ট্রেরই আইনের মধ্যে প্রথাগত বিধানের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। যেমন ব্রিটেনে অলিখিত সংবিধানে বেশিরভাগটাই সেখানকার রীতিনীতি প্রথার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। 2. ধর্ম। আইনের অন্যতম প্রাচীন উৎস হল ধর্ম। প্রাচীনকালে প্রায় সব সামাজিক প্রথাই ছিল ধর্মভিত্তিক। ধর্মীয় বিধিভঙ্গ ছিল নীতিবিরুদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। তাই ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি প্রাচীন সমাজ জীবনের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করেছিল। এভাবে ধর্মীয় অনুশাসন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আইনের বিবর্তনে সহায়তা করে। 3. বিচার ব্যবস্থা। বিদ্যালয়ের সিদ্ধান্ত আইনের গুরুত্বপূর্ণ উৎস। আদিম সমাজে রাজা বা দলপতির উপর বিচারের ভার দেওয়া হয়েছিল। ব্যক্তিগত বিচার বুদ্ধি প্রয়োগ করে বিচারকরা যেসব রায় দিতেন তা পরবর্তীকালে বিচার কাজে আইন হিসেবে গণ্য হতো। বর্তমানে অনেক সময় এইভাবে বিচারের রায় আইন সৃষ্টি করে। 4. ন্যায় বিচার। আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ন্যায় বিচার। দেশে প্রচলিত আইন কানুনের সাহায্যে কোনো ক্ষেত্রে যদি ন্যায় বিচারের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব না হয়, তাহলে বিচারপতিগণ নিজস্ব বিচার বুদ্ধি ও ন্যায় নীতিবোধ অনুসারে বিচার কাজ সম্পাদন করেন। এর ফলে নতুন আইনের সৃষ্টি হয়। 5. আইনজ্ঞদের আলোচনা। বিভিন্ন মামলাকে কেন্দ্র করে এবং আইন সংক্রান্ত বিষয়ে সুপণ্ডিত ব্যক্তিদের মতামত ও সিদ্ধান্ত আইনের উৎস হিসেবে কাজ করে। আইনের উপর আইনজ্ঞদের আলোচনা, ভাষ্য, টিকা ইত্যাদি বিচারের রায়দানের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ব্ল্যাকস্টোন, কোক প্রমুখের টিকা ব্রিটেনের আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। আমাদের দেশে মনু প্রমুখ শ্রুতিশাস্ত্রের ব্যাখ্যাকার হিন্দু আইনের সংস্কার সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 6. আইনসভা। বর্তমান যুগে আইনসভা কর্তৃক আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়ন হল আইনের প্রধান উৎস। আইনসভার সদস্যরা জনমতের সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আইন প্রণয়ন করেন। জনকল্যাণকর রাষ্ট্রে ব্যাপক দায়িত্ব সম্পাদনের জন্য যেসব আইনের প্রয়োজন হয় তা তৈরি করে আইনসভা। এর ফলে আইনসভা কর্তৃক প্রণীত আইনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে প্রথা, ধর্ম ইত্যাদি উৎস গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রশ্ন সংখ্যা 26। হল্যান্ড কিভাবে আইনের সংজ্ঞা দিয়েছেন? আইন ও নৈতিক বিধি পার্থক্য নির্ণয় করো। হল্যান্ড প্রদত্ত আইনের সংজ্ঞা। বিশ্লেষণমূলক তত্ত্বের অন্যতম প্রবক্তা হল্যান্ডের মতে সার্বভৌম রাষ্ট্রনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মই হলো আইন। আইন বলতে তিনি শুধুমাত্র রাষ্ট্রীয় আইনকে বোঝাতেন। তার মতে আইনের সঙ্গে নৈতিক সূত্র বা প্রথার কোনো সম্পর্ক নেই। আইন হলো রাষ্ট্রের আদেশ। আইন ও নৈতিক বিধির পার্থক্য। বস্তুতপক্ষে রাষ্ট্রনীতিবিদ ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আইনকে নৈতিকতা থেকে আলাদা করে বিচার করেন। যাই হোক, আইন ও নৈতিক বিধির মধ্যে প্রধান পার্থক্যগুলি হল: পার্থক্যের বিষয়, আইন, নৈতিক বিধি। 1. সংজ্ঞা। আইন হল সার্বভৌম রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা বলবৎ করা সেই সব নিয়ম কানুন যা বাধ্যতামূলকভাবে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। নৈতিক বিধি হল সমাজে প্রচলিত সেই সব বিধি নিয়ম যা মানুষের বিবেকবোধ, নীতিবোধ, ভালো মন্দ, উচিত অনুচিতের ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে। পৃষ্ঠ সংখ্যা 105। পার্থক্যের বিষয়। 2. নিয়ন্ত্রণ। আইন মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। নৈতিক বিধি মানুষের চিন্তা অনুভূতি নিয়ে যে অন্তর্জীবন তাকে নিয়ন্ত্রণ করে। 3. উৎস। আইনসভা আইন তৈরি করে। আইন প্রণয়নের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। নৈতিক বিধি সামাজিক আচার ব্যবস্থা থেকে সুদীর্ঘকালের প্রয়াসে গড়ে ওঠে। নৈতিক বিধি কার্যকর করার বিষয়টি মানুষের বিবেকের উপর নির্ভরশীল। 4. শাস্তি বিধান। আইন লঙ্ঘন করে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে শাস্তি পেতে হয়। নৈতিক বিধি লঙ্ঘন করলে শাস্তি বিধানের কোনো ব্যবস্থা নেই। নৈতিক বিধি মেনে চলার বিষয়টি সম্পূর্ণভাবে পুরোপুরি মানুষের বিবেকের উপর নির্ভরশীল। 5. মূল্যবোধ। আইনের ক্ষেত্রে সবসময় মূল্যবোধের প্রশ্ন জড়িত থাকে না। নৈতিক বিধি মানুষের ন্যায় অন্যায়, উচিত অনুচিত বোধের উপরে দাঁড়িয়ে আছে। 6. প্রকৃতি। আইনের প্রকৃতি যথাসম্ভব স্পষ্ট ও সুনির্দিষ্ট। নৈতিক বিধির ক্ষেত্রে অস্পষ্টতা বেশি করে চোখে পড়ে। নৈতিক বিধি আইনের মতো সূত্রাকারে সংবিধানে লিখিত অবস্থায় থাকে না। 7. পরস্পর বিরোধিতা। আইন বিরুদ্ধ হলেও কোনো বিষয় নৈতিকতা বিরুদ্ধ নাও হতে পারে। নৈতিকতা বিরুদ্ধ হলেও অনেক সময় কোনো বিষয় আইন বিরুদ্ধ হয় না। ব্যক্তির জীবনে কেউ যদি লোভী হয় সেটা নৈতিক বিচারে অপরাধ, কিন্তু আইনের চোখে সে অপরাধী নয়। আইন ও নৈতিক বিধির মধ্যে পার্থক্য থাকলেও উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রয়োজন বলে অনেকে মনে করেন। প্রশ্ন সংখ্যা 27। অ্যারিস্টটল আইনকে কি বলেছেন? আইন মেনে চলার কারণ কি? অ্যারিস্টটলের মতে আইনকে অ্যারিস্টটল যুক্তি নির্ভর বুদ্ধি প্রকাশ বা এক্সপ্রেশন অফ রিজনস বলে উল্লেখ করেছেন। তার মতে আইন যেহেতু যুক্তি নির্ভর, তা একমাত্র আইনই সর্বাঙ্গীন সামাজিক কল্যাণ সাধন করতে পারে। অ্যারিস্টটল মনে করতেন আইন হলো সামাজিক প্রজ্ঞান প্রকাশ। আইন মান্য করার কারণ। আইন মেনে চলার নানান কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: 1. শাস্তির ভীতি এবং উপযোগিতা।
আইন হলো সার্বভৌমের আদেশ। নাগরিকরা কেন আইনের প্রতি আনুগত্য প্রকাশ করে তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। হবস, অস্টিন, বেন্থাম প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে নাগরিকরা শাস্তির ভয়ে এবং অরাজক অবস্থা থেকে মুক্তি পাওয়ার আশায় আইন মেনে চলে। গ্রিন প্রমুখের বক্তব্য হলো আইনের উপযোগিতাই আইন মেনে চলার প্রধান কারণ। স্যার হেনরি মেইনের মতে শাস্তির ভীতি ও উপযোগিতা এই দুটি কারণেই নাগরিকরা আইন মেনে চলে। 2. প্রথা, রীতিনীতি ও গণইচ্ছা। হেনরি মেইন আইনকে শুধুমাত্র সার্বভৌমের আদেশ বলে মেনে নিতে চাননি। মেইনের মতে সার্বভৌম শক্তি ছাড়াও সমাজের অন্যান্য শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আইন সৃষ্টির ক্ষেত্রে সমানভাবে কাজ করে। তাই আইন মানার পিছনে সামাজিক প্রথা, রীতিনীতি, জনগণের ইচ্ছা ও সমর্থন কার্যকারী ভূমিকা পালন করে। লর্ড ব্রাইজের মতে নাগরিকদের শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধি আইন মেনে চলার কারণ। রাষ্ট্র যখন ছিল না তখনও লোকেরা সামাজিক রীতিনীতি, ধর্মীয় অনুশাসন প্রভৃতি নিয়মকানুন মেনে চলত। কাজেই শুধুমাত্র শাস্তির ভয়ে লোকে আইন মেনে চলে এ যুক্তি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মানতে পারেননি। ঐতিহাসিক মতবাদের প্রবক্তারা মনে করেন প্রচলিত প্রথা ও রীতিনীতির সঙ্গে সম্পর্কহীন আইনকে লোকে মেনে চলে না। 3. সামাজিক ঐক্য। অধ্যাপক হ্যারল্ড লাস্কি প্রমুখ এই অভিমত প্রকাশ করেন যে আইনের উদ্দেশ্য হল সামাজিক কল্যাণ সাধন। আইন সমাজে কল্যাণ সাধন করে বলে লোকে আইন মেনে চলে। রাষ্ট্রের উদ্দেশ্য হল সামাজিক কল্যাণ সাধনের কাজে আইনকে বিধিবদ্ধ করে জনগণের কাছে প্রচার করা। দুগুইয়ের মতে আইন হল সমাজের আচার আচরণ নিয়ন্ত্রণকারী কয়েকটি নিয়ম কানুন। ব্যক্তি সামাজিক ঐক্যের প্রয়োজনে সচেতনভাবে আইন মেনে চলে। প্রশ্ন সংখ্যা 28। লাস্কি কিভাবে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন? লাস্কির মতে সাম্য কি? সাম্য ও স্বাধীনতার সম্পর্ক নির্ণয় করো। লাস্কি প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞা। লাস্কি বলেছেন স্বাধীনতা হলো সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ যে পরিবেশে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। তার মতে কয়েকটি বাহ্যিক সুযোগ সুবিধার সংরক্ষণের মাধ্যমেই পরিবেশ সৃষ্টি করা যেতে পারে। লাস্কির মতে সাম্য। অধ্যাপক লাস্কির মতে রাষ্ট্রবিজ্ঞানের সাম্যের অর্থ সব বিষয়ে পৃষ্ঠ সংখ্যা 106 সমতা বা অভিন্নতা নয়। দৈহিক, মানসিক, বুদ্ধিবৃত্তিগত শক্তি সামর্থ্যের নিরিখে সব মানুষ কখনো সমান হতে পারে না। লাস্কির বক্তব্য অনুসারে সাম্য হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান না করা, সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। স্বাধীনতা ও সাম্যের আদর্শ সভ্য সমাজ গঠনের অন্যতম অপরিহার্য উপাদান। 1. ভূমিকা। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বস্তুত সাম্য ছাড়া যেমন স্বাধীনতা হয় না, তেমনি স্বাধীনতা ছাড়া সাম্য অসম্পূর্ণ। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় সাম্যের দাবির বহু আগে স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য দাবি ওঠে। প্রাচীন গ্রিসে এবং রোমে যখন দাস ব্যবস্থা প্রচলন ছিল তখন সব মানুষকে সমান ভাবা হতো না। সেই সময় সাম্যের চেয়ে স্বাধীনতার স্থান ছিল অনেক উপরে। দাস প্রথার বিধিবদ্ধতাকে অগ্রাহ্য করে গ্রিসে ইউরিপিডিস, অ্যালসিডামাস প্রমুখ দার্শনিক এবং স্টোইক চিন্তাবিদরা স্বাভাবিক সাম্যের ধারণা প্রচার করলেও সমকালীন সমাজে তা গ্রাহ্য হয়নি। খ্রিস্টধর্ম প্রচারকরাও যে সাম্য প্রতিষ্ঠার কথা বলেছিলেন তার কোনো রাজনৈতিক তাৎপর্য ছিল না। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে মধ্যযুগ পর্যন্ত সাম্যের আদর্শ উপেক্ষিত ছিল। পরবর্তীকালে ইংল্যান্ডের কাল্পনিক সমাজতন্ত্রীরা ইউটোপিয়ান সোশিয়ালিস্ট বৈষম্যহীন সমাজভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলল, সাম্য ও স্বাধীনতার আদর্শের কোনো সমন্বয়ের কথা ভাবেননি। বস্তুতপক্ষে সর্বপ্রথম আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্রে 1776 এবং পরে ফ্রান্সের মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় 1789 সাম্য ও স্বাধীনতার সমন্বয় চিন্তা বাস্তব রূপ লাভ করে। ফ্রান্সের জাতীয় সংসদে ঘোষণায় বলা হয় মানুষ তার জন্ম থেকে স্বাধীন এবং সমানাধিকার সম্পন্ন। দুইটি অন্যটি পরিপূরক। 19বিংশ শতাব্দী চিন্তাবিদ জন স্টুয়ার্ট মিল সাম্য ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক বলে বর্ণনা করেন। রুশো মনে করতেন সাম্যের অস্তিত্ব ছাড়া স্বাধীনতা ভোগ করা যায় না। আধুনিককালে বিংশ শতাব্দী চিন্তাবিদরা সাম্য ও স্বাধীনতার ধারণাকে একে অপরের পরিপূরক বলে ব্যাখ্যা করেছেন। হবহাউসের মতে সাম্য ছাড়া স্বাধীনতার ধারণা বাগাড়ম্বর মাত্র। আর.এইচ. টনি বলেন সাম্য কখনো স্বাধীনতা পরিপন্থী হতে পারে না। স্বাধীনতার জন্যই সাম্যের প্রয়োজন। তার মতে মানবতা নিরবচ্ছিন্ন প্রসার যদি স্বাধীনতা হয় তাহলে তার সাম্যভিত্তিক সমাজ ছাড়া পাওয়া যাবে না। পোলার্ডের অভিমত হলো স্বাধীনতা সংক্রান্ত সমস্যার সমাধান সূত্রের নাম সাম্য। বার্কার স্বাধীনতা ও সাম্যের সমন্বয় সাধনের উপর গুরুত্ব দেন। 3. অর্থনৈতিক সাম্য ছাড়া স্বাধীনতা মূল্যহীন। অধ্যাপক হ্যারল্ড লাস্কি তার গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে সুস্পষ্টভাবে বলেছেন যে অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক সাম্যের কোনো মূল্য নেই।
মার্ক্সবাদীরাও এই অভিমত প্রকাশ করেন যে ধনবৈষম্যমূলক সমাজে অর্থনৈতিক সাম্য না থাকায় রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা নিতান্তই মূল্যহীন হয়ে দাঁড়ায়। মার্ক্সীয় তত্ত্বে স্বাধীনতা প্রতিষ্ঠার পূর্ব শর্তরূপে অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।